ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে ৬টা মানে এই সময় জেলা থেকে সরাসরির শুরুতেই আজ নজর রাখবো রাজ্যে এসআইআর এর কাজ শুরু করছে কমিশন। হ্যাঁ, ১ নভেম্বর থেকেই রাজ্যে এসআইআর ৩ মাস টার্গেট নেওয়া হয়েছে এসআইআর এর কাজ শেষের। কোন কোন রাজ্যে ভোটমুখী রাজ্যগুলিতেই এসআইআর এর কাজ শুরু হবে, আরো ডিটেল আপডেট এ বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, রাজ্যে তাহলে এসআইআর এর কাজ শুরু করছে কমিশন। একেবারে দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, ১ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর শুরু হবে এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী বছর ভোটমুখী যে ৫ রাজ্য রয়েছে অর্থাৎ তামিলনাড়ু, আসাম, ত্রিপুরা এবং পন্ডিচেরি, এই সমস্ত রাজ্যে একই সঙ্গে এসআইআর শুরু করার ভাবনা রয়েছে। তবে শুধু এই ৫ রাজ্য নয়, সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫টি রাজ্যে দ্বিতীয় দফার এই এসআইআর শুরু হবে। ৩ মাসের টার্গেট রাখা হয়েছে এসআইআর এর জন্য, যেরকমটা বিহারের ক্ষেত্রে ছিল, অর্থাৎ ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩ মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সবটা শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবং এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, আগামী সপ্তাহের একেবারে গোড়ার দিকে সোমবার মঙ্গলবার নাগাদই এ বিষয়ে নোটিফিকেশন এবং যে প্রয়োজনীয় নির্দেশিকা সেটা জারি করা হবে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। বেশ মৈত্রেয়ী, আর ১ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। এসআইআর এর নাম করে যেভাবে নির্লজ্জভাবে নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করতে নেমেছে, তাতে স্বাভাবিকভাবেই প্রতিবাদ ছিল, প্রতিবাদ আছে, আগামীতে প্রতিরোধ হবে। এই যে বর্ডার লাগোয়া বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চল, এখানে দেখা যাবে প্রায় অধিকাংশ লোকসভা আসনে বিজেপি জিতেছে এবং সেগুলো ইনভেরিয়েবলি হিন্দু শরণার্থী ভোট ব্যাংক। দেখা যাচ্ছে সকলের নাম বাদ চলে যাবে, কারণ তাদের কারোর প্রায়র কোনো ডকুমেন্ট নেই। এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে আমরা বলছি, যারা বৈধ নাগরিক তাদের নাম যেন বাদ না যায়। কিন্তু বিজেপি যে আগুন নিয়ে খেলতে চাইছে, সেই আগুনের লেজে ওদের নিজের সোনার নৌকাই ছাড়তে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক পরিধির মধ্যে থেকে এসআইআর করছেন। একটা সুস্থ স্বাভাবিক ভোটারদের লিস্ট আমরা পাবো, সমস্ত রাজনৈতিক দল পাবো, যেখানে কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার থাকবে না, রোহিঙ্গা ভোটার থাকবে না। তো এখন এদের এই বেদনার বালুচরে দাঁড়ানো বন্ধ হোক। কোন মতুয়া কোনো কাউকে নিয়ে এদের ভাবতে হবে না, এরা অনেক ভেবেছে। বাংলার মানুষ এখন এদের ভাবনা থেকে মুক্তি চাইছে। ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর কমিশনের এসআইআর প্রস্তুতি ১ নভেম্বর থেকেই শুরু হতে চলেছে। জেলা শাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানালেন, এসআইআর প্রস্তুতি নিয়ে কি জানানো হলো, সোমরাজের কাছ থেকে ডিটেল আপডেট নেব। সোমরাজ, কতটা তৈরি সিইও দপ্তর, কি জানানো হচ্ছে? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা শাসকদের বার্তা দিয়েছেন এবং সেখানে জানিয়েছেন যে রাজ্যে যে কোনো সময় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করা হতে পারে, তাই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, বলা হয়েছে যে আজ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সবসময় খোলা থাকছে এবং এসআইআর কাজের সঙ্গে যে সমস্ত কর্মী যুক্ত থাকছে তাদের প্রত্যেককেই উপস্থিত থাকতে হবে। এছাড়াও সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে হেল্প ডেস্ক চালু করতে হবে। যে হেল্প ডেস্ক খুলতে হবে মূলত যে কেউ যাতে ফোন করে তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরাও যাতে তথ্য জানতে পারেন এই এসআইআর নিয়ে কার্যত, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করতে হবে এবং অন্যান্য রাজ্যে যারা থাকেন এ রাজ্যের বাসিন্দা তাদের জন্য হেল্প ডেস্ক চালু করার কথা বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে যে এসআইআর যখন ঘোষণা হবে তার পরের দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যেমন সর্বদলীয় বৈঠক হবে, তেমনি জেলা স্তরেও জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদেরও সর্বদলীয় বৈঠক করতে হবে। আর এসআইআর ঘোষণা হওয়ার পর ৭ দিনের মধ্যেই বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিতে হবে। এ রাজ্যে এসআইআর হওয়ার জন্য যে যে শর্তগুলি দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেই শর্তগুলিকে নিয়ে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিতে হবে। অবশ্যই সোমরাজ, ঠিক এই জায়গা থেকেই অবশ্যই নজর রাখবো, কারণ এসআইআর প্রস্তুতির মাঝেই কড়া শর্ত কমিশনের। কি কি শর্ত দেওয়া হয়েছে সেটাই জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে জানবো, সোমরাজ, এসআইআর প্রস্তুতির মাঝেই কি কি শর্ত দেওয়া হলো কমিশনের তরফ থেকে? দেখো, একদিকে যেমন শর্ত দেওয়া হয়েছে জেলা শাসকদের একাধিক, তেমনি বুথ লেভেল অফিসার নিয়েও কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে। বুথ লেভেল অফিসাররা কোনোভাবেই অন্য কোনো কাজ করবে না যখন এসআইআর শুরু হয়ে যাবে।
বুথ লেভেলেও শুধুমাত্র এই যে এসআইআর এর কাজ তারাই করবেন, অর্থাৎ তাদের অন্য কোনো কাজ করতে হবে না। এছাড়াও বুথ লেভেল অফিসারদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব কমিশনের থাকবে, তার কারণ এসআইআর যখন ঘোষণা হয়ে যাবে তখন থেকেই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে যারা এসআইআর সংক্রান্ত কাজ পরিচালনা করবেন তাদের সমস্ত দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতেই, অর্থাৎ সে বুথ লেভেল অফিসারই হোক বা জেলা শাসকই হোক, সবার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। এটাও নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে। বেশ সোমরাজ, নদিয়ার কল্যাণের দিকে নজর রাখতে হবে, কেন জানেন? তার কারণ এসআইআর আবহ, আর তার মধ্যেই ভবঘুরের ব্যাগ থেকে ভোটার কার্ড উদ্ধার। হ্যাঁ, এক ভবঘুরের ব্যাগে প্রায় 250 ভোটার কার্ড পাওয়া গেল। কল্যাণীর মাঝের চরে উদ্ধার হয়েছে এই সব ভোটার কার্ড, কিন্তু একই এসআইআর আবহ, তার মধ্যে এই ভবঘুরের কাছে এত ভোটার কার্ড এলো কিভাবে? ছবি দেখতে পাচ্ছেন, থরে থরে ভোটার কার্ড রয়েছে, প্রায় 250 ভোটার কার্ড ছিল সেই ভবঘুরের কাছে। রঞ্জিতের কাছ থেকে জানার চেষ্টা করি। রঞ্জিত, ভবঘুরের ব্যাগে কোথা থেকে এলো এত এপিক? দেখো, একদম স্পষ্ট করে সে বলতে পারছে না, কখনো সীমান্ত এলাকা মানে কল্যাণী সীমান্ত এলাকা বলছে, কখনো কোথায় পেয়েছে সেটা একদম স্পষ্ট করে সে বলতে পারছে না। তবে তার যে অসংলগ্নতা, তার মধ্যে চলাফেরা করছিল এলাকার মধ্যে, সেখানে স্থানীয় বাসিন্দা তখন তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, আটক করে ব্যাগটা দেখতে গেলে মূলত ব্যাগটা খালি করার পরে দেখতে পাওয়া যায় সেখানে একাধিক ভোটার কার্ড রয়েছে। তো ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে সমস্ত ভোটার কার্ডের মধ্যে অধিকাংশ ভোটার কার্ড কল্যাণী বিভিন্ন এলাকা রয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এই ভোটার কার্ডগুলো কোথা থেকে এলো এবং ভবনে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে, তার নাম ঠিকানা এবং কোথা থেকে তারই কাছে এতগুলো কার্ড এলো। মূলত একই জায়গা থেকে উদ্ধার হয়েছে না অন্য কোনো জায়গা থেকে কার্ডগুলো এসছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, একজন ভবঘুরের কাছে এতগুলো কার্ড কোথা থেকে এলো, সবটাই খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। বেশ, আর এবার নজর রাখবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআরে আইনি কোনো বাধা রইল না। তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। 2021 সালে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয়, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এ নিয়ে সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে মামলা পৌঁছয়। শুক্রবার ছিল সেই মামলার রায়দান। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এই রক্ষা কবচ অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এরপরেই শুভেন্দু অধিকারীর এফআইআর রক্ষা কবচ নির্দেশ প্রত্যাহার করে নেন। ফলে শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআরে আইনি কোনো বাধা রইল না। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, শুভেন্দু অধিকারী সম্পর্কিত 16টি মামলা আদালতের বিবেচনায় ছিল। এর মধ্যে 15টি খারিজ করছে আদালত। মানিকতলা থানার একটি মামলা, নন্দীগ্রামের 2টি, তমলুকের 1টি এবং কাঁথির 1টি মামলার তদন্ত করবে সিট। বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশ থেকে 6 জন করে থাকবেন। 2021 সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। ফলে তার বিরুদ্ধে এফআইআর করতে তৈরি হয় জট। এদিন শুভেন্দুর সেই এফআইআর রক্ষা কবচ তুলে নিল হাইকোর্ট। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায়ে প্রমাণ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন। জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন। অর্থাৎ শুভেন্দুবাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্কা করেননি, আজ এই রায়ের পর
তাকে গোটা বিষয়টা দেখতে হবে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বিষ্ণুপুরে বাড়ির সামনে বিজেপি নেতা কর্মীদের মদের আসর আর প্রতিবাদ করায় হুমকির অভিযোগ। প্রতিবাদী মহিলাকে গালাগালি করা হয় বলেও দাবি। অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। সবার কাছে সামনে খাচ্ছ বন্ধ করবে না বাড়ির গেটের সামনে রাস্তায় প্রতিদিন মদের আসর। অভিযোগ, এই মদের আসর বসান এলাকার বিজেপি নেতা কর্মীরা। বারণ করায় প্রতিবাদী মহিলাকে গালাগালি। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। তোমরা নিজের আশা বন্ধ করো তবে তো হবে। কোনো বন্ধ করবে না। আমার ঘর আমি করে বেরাবো না। বিজেপি পার্টি অফিসেরই একজন কর্মদক্ষ ব্যক্তি নেতা, এবং উনিও নিজের সঙ্গভঙ্গ নিয়ে বসেছিলেন, মদ খাচ্ছিলেন, বেশ ভালোই আসর বসিয়েছিলেন। মা ওইরকম তাদেরকে বললেন যে তোমরা এখানে খাও না, অ্যাটলিস্ট মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলছে, খুবই বাজে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। তখন আমাকেও হুমকি দিচ্ছে। এটা হচ্ছে আমার ঘর, ঘরের সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই মিলে মদের আড্ডা করেছি। বিষ্ণুপুরের পেঁচাকুড়া গ্রাম। এখানে স্বামী এবং 2 ছেলের সঙ্গে থাকেন কাকলি মোদক। বাড়ির একপাশে বিজেপির অফিস, এই অফিসে নেতাদের আসা যাওয়া। অভিযোগ, রাত হলেই কাকলি মোদকের বাড়ির সামনে রাস্তায় মদের আসর বসান তারা। বৃহস্পতিবার রাতেও একই ছবি, বাড়ির সামনে মদের আসর বসে। সেখানে হাজির হন বিজেপি নেতা শান্তিময় গঙ্গোপাধ্যায়, যিনি বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের বিজেপির সহসভাপতি। ছিলেন পাশের পঞ্চায়েত এলাকার বিজেপির কনভেনার সুভাষ রায়, পেঁচাকুড়ার বিজেপির শক্তি প্রমুখ সুশান্ত রায় সহ বেশ কয়েকজন কর্মী। মদ খায়, আমি বারণ করি, তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব, তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। বলে অভিযোগ তো যে কেউ করতে পারে, ওটা কি কোনো কথা হয় কি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো? এরকম কোনো খবর অ্যাকচুয়ালি দলগতভাবে আমাদের কাছে নেই, কিন্তু আর যার নাম আপনি করছেন সে দীর্ঘদিনে ভারতীয় জনতা পার্টির কর্মী। তবুও বলবো যে যদি কোনো অন্যায় কেউ করে থাকে তাহলে আইন আছে, সেই মতো তার অবশ্যই যেন তার বিচার হয়। বাড়ির সামনের রাস্তায় মদের আসর, প্রতিবাদ করায় দাদাগিরির অভিযোগ। এ নিয়ে বিষ্ণুপুরের রাধানগর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে মোদক পরিবার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। দক্ষিণ দমদমের ঘটনার দিকে নজর রাখতেই হবে। পুড়িয়ে খুনের চেষ্টার কাঠগড়ায় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ। 2 দিন পার হয়ে গেল, অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা। খুনের চেষ্টার পর আবার কাউন্সিলরের দাদাগিরিও। হাসপাতালে গিয়ে ঘনিষ্ঠের নাম প্রত্যাহারের চাপের অভিযোগ, এমনকি টাকা দেওয়ারও অভিযোগ উঠছে। কিন্তু অনেকগুলো প্রশ্ন এই জায়গা থেকে উঠছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, একে তো পুড়িয়ে খুনের চেষ্টা, 2 দিন পার হয়ে গেছে, অভিযুক্তরা ধরা পড়লো না, তারপরে কাউন্সিলরের দাদাগিরি, হাসপাতালে গিয়ে ঘনিষ্ঠের নাম প্রত্যাহারের চাপের অভিযোগ, টাকা দেওয়ার অভিযোগ, এত সাহস কোথা থেকে? বেদিয়াপাড়া যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত রঞ্জিত কর্মকার তিনি যখন আর্যিক হাসপাতালে চিকিৎসাধীন, সেই সময় দেখা যাচ্ছে যে কাউন্সিলর মৃন্ময় দাস তিনি যেমন নিজে এবং তার সঙ্গীদেরকে নিয়ে কিন্তু একেবারে হাসপাতালে ভিজিটিং আওয়ার, সেই সময়ের বাইরে একেবারে গিয়ে কিন্তু চাপ দেওয়ার সৃষ্টি করছে, যাতে মূল যে অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তার নাম কিন্তু প্রত্যাহার যাতে করে, সেই চাপ দেওয়া হচ্ছে বলে এমনটা পরিবার অভিযোগ করছে। শুধু তাই নয়, ভিডিও রেকর্ডিং করে কিন্তু বয়ান নেওয়ার কথা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। যদিও তিনি জানাচ্ছেন তিনি কিন্তু একেবারে দেখতে গিয়েছিলেন, কিন্তু দেখতে গিয়েছিলেন
বলে পরিবার যে অভিযোগ করছে, কিন্তু সেখানে অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে দেখতে যায়নি, তিনি কিন্তু আপনাকে নাম প্রত্যাহার যাতে করা যায় সেই ব্যবস্থায় তিনি কিন্তু করতে গেছিলেন। কারণ সাকরেদদের কিন্তু বাঁচানোর চেষ্টা করছেন একেবারে মরিয়া কাউন্সিলর, এমনটা বলা চলে। যেহেতু এই সুমন বন্দ্যোপাধ্যায়ের মাথায় একেবারে কাউন্সিলর হাত রয়েছে, সেই কারণে কোনোভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে এমনটা পরিবারের পক্ষ থেকেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গতকালকের পর লক্ষ্য করা যাচ্ছে যে শুধুমাত্র দিনের বেলা, রাতের বেলাও কিন্তু একেবারে কেন সংবাদ মুখ খুলেছিল সেই নিয়ে কিন্তু পরিবারের যেখানে তারা থাকেন কলোনিতে, সেখানে কিন্তু কাউন্সিলর অনুগামী তারা গিয়ে কিন্তু চাপ সৃষ্টি করছেন, ভয় দেখাচ্ছেন বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। যদিও এই সমস্ত অভিযোগ কিন্তু কাউন্সিলর তিনি অস্বীকার করছেন, তিনি জানাচ্ছেন এরকম কোনো ঘটনায় দলের কর্মী সেই কারণে তিনি গিয়েছিলেন, আর কোনো উদ্দেশ্য ছিল না। এবং যে গতকাল রাতের বেলা তার বাড়ি থেকে হুমকি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু কাউন্সিলরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং জোর করে ভয় দেখানো হচ্ছে, অভিযুক্তের নাম যাতে বাদ দেওয়া হয় একজনের, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে কাউন্সিলরের পক্ষ থেকে। অনুপ, সঙ্গে থাকো। আমাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদটা করেনি, উনি কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না, উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকেছে, যেটা শুনেছি ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে, ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় বাগানের নাম বাদ দিয়েছে, সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি, উনি উল্টে গুন্ডা চুন্ডা নিয়ে এসে ভাগ্নি কালুকে এসে ঠেট দিচ্ছে। কালকে রাতে 4-5টা ছেলে এসেছে বাইকে নিয়ে, আমার বাবাকে ডাকতে এসেছে, আমার বাবাকে আমি বলছি আমরা পাঠাবো না। প্রচন্ড আতঙ্ক তো রয়েছে। আমি কালকে যখন ছিলাম না তখন তো দলবল সঙ্গী ভঙ্গি নিয়ে এসে টাকা পয়সা দিয়ে, আমি জানি না, এটা আজকে আমি জানতে পারলাম। তখন বললাম যে টাকাটা আমাকে দাও, কি টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে টাকা দিয়েছে? ওই হসপিটালের বেডেই রুগীকেই, মানে আপনার স্বামীকেই? হ্যাঁ, আমার স্বামীর হাতেই টাকা দিয়েছে। পরিবারের লোককে হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। পেশে আমার স্বামীর কাছে গিয়ে টাকা দিয়ে আসছে। কত টাকা দিয়েছে? 5000 টাকা দিয়ে এসছে। এই টাকা কি আপনারা গ্রহণ করছেন? না, টাকা গ্রহণ করবো না, টাকাটা ওনাকে আমরা দিয়ে আসবো। এসব ইয়ে না, ওখানে আমি গেছিলাম, আমি তাকে দেখে এসেছি। সে আমার পুরনো লোক, আমার সাথে কাজ করতো আগে, অনেক আগে, এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে, আমার কথা বলবে যে আমি কেন বলতে যাব। পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক। দেখো, অভিযোগটা পুরোটাই মিথ্যে, বাজে একটা রাজনীতির গিয়ে, এটা এখানে রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে। আর এই কাউন্সিলর মৃন্ময় দাস একেবারে কীর্তিমান, আগেও তার নানা কীর্তি রয়েছে। আমি আবারও অনুপের কাছেই যাব। অনুপ, কাউন্সিলর ঘনিষ্ঠরা এখনো পর্যন্ত ধরা পড়েনি, তারা অধরা, কারণ কাউন্সিলরের হাত রয়েছে তাদের মাথার উপর, এমনটাই অভিযোগ উঠে আসছে। কিন্তু এই মৃন্ময় দাস, এরও তো অনেক কীর্তি রয়েছে। এবার মিন্ময় দাসের কিন্তু একাধিক কীর্তি উঠে আসছে, এমনটাই কিন্তু এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু একেবারে স্পষ্ট করছে। তার কারণ হিসেবে দেখা যাচ্ছে 2023 সালে একটি ঘটনা, কৃষ্ণ সাউ জেলা তৃণমূল কর্মী ছিলেন, 2023 সালে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল, সেই পোস্টকে ঘিরে কিন্তু গন্ডগোলের সূত্রপাত, তার দোকান ভাঙচুর, তাকে বেধড়ক মারধর। পরবর্তী ক্ষেত্রে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, 13 দিন ভর্তি ছিলেন, এবং শেষমেশ কিন্তু দেখা যায় তিনি যখন একেবারে এলাকায় ফেরেন তারপরেও তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। শেষমেশ তিনি ভয়ে তৃণমূল ছাড়েন এবং বিজেপিতে যোগদান করেন, এবং সেই কারণে বিজেপিতে একেবারে যোগদান, এমনটাই কিন্তু স্পষ্ট করেছে। শুধু তিনি নয়, তিনি ছাড়াও আরও ব্যক্তি যে একেবারে তৃণমূল তার ভয়ে ছেড়েছে, মারধর করা থেকে শুরু করে একাধিক ঘটনার জন্য তিনি কিন্তু একেবারে স্পষ্ট ক্যামেরার সামনে জানাচ্ছেন। এছাড়া এই কাউন্সিলরের কথা বলা হচ্ছে এখানে, যেখানে কীর্তিমান কাউন্সিলর বলা হচ্ছে, কারণ এই একাধিক অভিযোগ, এছাড়াও বিভিন্নভাবে কিন্তু এই এলাকায়, বেদিয়াপাড়া এলাকায় বিভিন্ন ঘটনা ঘটেছিল কাউন্সিলর হওয়ার পরে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ বা কর্ণপাত করি, তার কারণ ভয়ে ভীতি দেখানো হতো বলে। এর আগে 2023 সালে যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে কেউ এগিয়ে আসেনি বাঁচানোর জন্য, যে তৃণমূল কর্মী তখন আহত হয়েছিলেন। এক্ষেত্রে বেদিয়াপাড়ায় একই ঘটনা দেখা গেল, কেউ এগিয়ে আসলো না যখন পেট্রোল দিয়ে খুনের চেষ্টা করা হচ্ছে। আর এখানেই কিন্তু একেবারে তিনি যে প্রভাবশালী, তার যে কীর্তিকলাপ একেবারে সামনে আসছে। আর এখান থেকে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যেহেতু সাকরেদদের মাথায় তার হাত রয়েছে, সেই জন্য কাউকে এখনো গ্রেপ্তার করা পুলিশের পক্ষ থেকে সম্ভব হচ্ছে না। আচ্ছা, বেশ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে, মারতে মারতে দোকানের সামনে নিয়ে এসেও মারে। আমার স্ত্রী এবং আমার মানে ছোট মেয়ে, তারা এসে আর্তনাদ এখানে কাঁদছিল। লোকে পাবলিক পরে আমাকে যেটা বললো, কেউ ভয় এসে এগিয়ে আসেনি আর এর আতঙ্কে।
তারা আমাকে মানে পার্জি করে নিয়ে গেছে, ট্রমা সেন্টারে ভর্তি ছিলাম। 24 ঘন্টা পথে আমার জ্ঞান ফিরেছে, আমি বুঝতে পারিনি যে আমি বেঁচে আছি নাকি মরে গেছে। এরকম পরিস্থিতিতে প্রায় 12 দিন আমি হসপিটালেই ছিলাম। তারপরে সুস্থ হয়ে আসার পরেও আমার উপরে অত্যাচার চলছে, এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি, একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ, এবং সেই জন্য আমার বিজেপিতে আসা। এখনো আতঙ্ক আছে, ভয়ভীতিতে আমরা আছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। যেহেতু তারা বিজেপি করে, যেহেতু যে কোনো বিষয়ে কাউন্সিলরকে অভিযোগ করে, এটা নিছক একটা পারিবারিক এদের পুজোর ঘটনা। আর বেদিয়াপাড়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল, বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ নেতৃত্ব। জখম ব্যক্তির খোঁজ খবর নিয়েছেন ব্রাত্য বসু। অগ্নিদগ্ধ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে।